প্রচণ্ড জোরে গোটা শরীরটা যেন মাঝে মাঝে কেঁপে উঠছিল হরলালে। কাঁথা গায়ে দিয়ে গরমের সময় শুয়ে থাকার পরেও তার যেন মনে হচ্ছিল গোটা শরীরের উপর কেউ ঠান্ডা জল ঢেলে দিয়েছে। বাইরে থেকে হরলালের মা চিৎকার করে বলছিল, এ কি অবস্থা দেখেছ? গরমের সময় কেউ কাঁথা গায়ে দিয়ে এমনভাবে শুয়ে থাকে? বলি, তোর হয়েছেটা কি? আমায় খুলে বল দেখি। হরলালের কথা বলতে ভালো লাগছিল না, তবুও সে কোনো রকমে মুখটা বাইরে বের করে বলল, তোমায় তো বলছি শরীর ভালো লাগছে না, তুমি বারবার কেন একই কথা বলছো বলো তো? হরলালের কথা মায়ের কান পর্যন্ত পৌঁছয়নি। রান্নাঘর থেকে এখানের কথা এমনভাবে শোনা যাওয়ার কথা নয়। বারবার মনে হচ্ছিল তার গোটা শরীরের উপর কেউ যেন মাঝে মাঝে নখের আঁচড়ের মতো বসিয়ে দিয়ে যাচ্ছে। বরফের মতো ঠান্ডা সেই নখ, আর তার আঁচড়ে হরলালের গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আর ভালো লাগছে না, কি যে হলো আমার, আমাকে কেউ বাঁচাও। মাকে বলতেও পারছি না, মা শুনতে পেলেই বলবে বাইরে সব সময় ঘুরে বেড়াই বলে এমনটা হয়েছে। হরলাল পাশ ফিরে গেল। তা ঠিক তখনই মনে হলো তার কথার ভেতরে সে একা নয়, আরও কেউ যেন ঢুকেছে। ব্যাপারটা মনে হতেই গোটা শরীর যেন এক মুহূর্তে আরও বরফের মতো ঠান্ডা হয়ে গেল। খসখসে শরীরের স্পর্শটা সে পায়ের কাছে পেয়েছে। সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিতে যেতেই বুঝতে পারল মাথাটা যেন একটা গোল চাদরের মতো তাকে আস্তে আস্তে ঘিরে ফেলেছে। এই আবার কি? কোথাও ভেতরে কি ঢুকলো রে? মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। হরলালের চিৎকারটা রান্নাঘর থেকে তার মা শুনতে পেয়েছিল। সে ছুটে এসে বলল, আরে কি হয়েছে? ও অমন করে ডাকাডাকি করছিস কেন? এমনিতেই তোকে নিয়ে যত ঝামেলা, তার ওপর আবার এমন করছিস কাজের সময় কেন? কি হয়েছে বাবা? হরলাল কাঁথা থেকে মুখটা বাইরে বের করে ফেলেছিল কোনো রকমে, কিন্তু তার গোটা শরীরে সেই ব্যাপারটা তখনও হয়ে চলেছে। একটা ঝটকায় কাঁথাটা সে ফেলে দিল বিছানার উপরে। ঠান্ডার মধ্যে হরলালের মনে হতে লাগলো তার গায়ে সেই খসখসে জিনিসটা একটু একটু করে উঠে আসছে। দুটো হাতে পায়ের কাছ থেকে সেটা কেউ ছাড়াবার চেষ্টা করতে গিয়ে হরলালের লম্বা লম্বা নখ পায়ের কাছে ঢুকে গেল। রক্ত বেরোতে লাগলো। তার মা চিৎকার করে উঠল, আরে বাবা, ও সব কি করছিস? নিজের হাতের নখে নিজের গায়ে কাটছিস কেন? কি হয়েছে? কি হয়েছে আমায় বল। কিন্তু হরলাল তখন যেন আর নিজের মধ্যে নেই। ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের অল্প আলোতে তার মা দেখতে পেল ছেলে দু হাতে যেন শরীর থেকে কিছু একটা নামাবার চেষ্টা করছে, অথচ গায়ের ওপরে কোথাও কিছু নেই। অদৃশ্য কিছুকে এমনভাবে নামাতে নামাতে হরলাল চিৎকার করে বলছে, এক্ষুনি চলে যা, এক্ষুনি চলে যা, আমার গায়ের উপর থেকে নেমে যা, নেমে যা, নেমে যা, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। হরলাল প্রচণ্ড চিৎকার করতে করতে বিছানার এক পাশটায় সরে গেল। দুটো হাতে নিজের দুটো হাঁটুকে শক্ত করে চেপে ধরে মাথাটাকে হাঁটুর মধ্যে গুঁজে প্রায় কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, মা, ও আমার গায়ের উপরে উঠে পড়েছে, ও আমার গায়ের উপরে উঠে পড়েছে, আমার গায়ের উপরে উঠে পড়েছে, আমার গায়ের উপরে উঠে পড়েছে মা। হরলালের মা তাড়াতাড়ি দৌড়ে এলো ছেলের কাছে, আর তার গায়ে হাত রাখার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো তার গা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ও কি, ও অমন করছিস কেন? আর তোর গা এত ঠান্ডা হয়ে গেল কি করে? এমন ঠান্ডা গা তো মরা মানুষ ছাড়া অন্য কারোর হতে পারে না। বাবা আমার, তোর কি হয়েছে?
মায়ের মুখে মরা মানুষের কথাটা শুনে হরলাল তাকালো তার দিকে। হরলালের দুটো চোখ লাল হয়ে গেছে। ফ্যাকাশে সেই চোখে মায়ের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে উঠল একবার সে। তারপর বলল, বড় মানুষ, ঠিকই তো বলেছ। আমি তো বড় মানুষ, আমি তো জানতে মানুষ নই। আমি তো কবে পড়ে গেছি। তোমরা কিছুই বুঝতে পারোনি। কথাটা বলতে বলতে খিলখিল করে হাসতে লাগলো। এমন অবস্থা দেখে তার মা তো ভয়ে আধখানা হয়ে গেছে। হরলাল এমনিতেই যেমনই হোক না কেন এমন মশকরা কখনো সে করে না। তারপর ঠান্ডা হয়ে যাওয়া গা, অমন চোখের দৃষ্টি, অদ্ভুত খিলখিলে করে হাসতে থাকা হরলালকে দেখে তার মা বুকের উপর হাতটা চেপে ধরে বলল, অমন করছিস কেন বাবা? আমার কিন্তু এবার সত্যি সত্যি ভয় করছে। অন্ধকার নেমেছে, কাউকে চিৎকার করে ডাকবো তার উপায় নেই। তুই একটু শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। আমি শান্ত হতে পারছি না মা, আমি শান্ত হতে পারছি না। আমার গায়ের উপরে উঠে এসেছে। ওই দেখো বিছানার এক পাশে বসে আছে, আমার দিকে কেমন ভাবে তাকিয়ে দেখছে। দেখো। হরলালের কথা শুনে তার মা বিছানার অন্য পাশে তাকিয়ে দেখল হ্যারিকেনের আলোর মধ্যে ঘরের মধ্যে কেউ কোথাও নেই। শুধু ঘরের ভেতরে একটা কেমন যেন শ্মশানের মরা পোড়া আর মরা কাঠের মতো গন্ধ ছড়িয়ে রয়েছে। হরলালের মা নাক দিয়ে টেনে টেনে গন্ধ শুকলো। এমন গন্ধ তো এখানে থাকার কথা নয়। এমন গন্ধ ঘরের ভেতরে এলো কোথা থেকে? তোকে কতবার বলেছি এমন কাজ। সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ে যেতে বিদ্যুৎ চমকের মতো তার গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। হরলালের দিকে তাকাতে দেখতে পেল সে এক দৃষ্টির বিছানার অন্য পাশে তাকিয়ে রয়েছে, যেন সত্যি সত্যি সেখানে এমন কিছু একটা বসে আছে যেটা দেখে সে ভীষণ ভয় পাচ্ছে। সঙ্গে সঙ্গে সে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই শুনতে পেল ঘরের ভেতর থেকে হরলাল চিৎকার করে বলছে, চলে যা বলছি, চলে যা, এক্ষুনি চলে যা। আমি আর ওর কাজ করবো না, বলছি তো। চলে যা, যা এনেছি সব ফিরিয়ে দেবো। হরলালের মা আর সামলাতে পারল না, দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পাশের বাড়ির দিকে চলে গেল লোক ডাকার জন্য। হরলালের এমন অবস্থা সে আর সহ্য করতে পারছে না। আর ঠিক তখনই হরলালের মনে হলো ঘরের হ্যারিকেনের আলোটা একটু একটু করে কমে আসতে শুরু করেছে। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলুন না। আপনি বলেন যে শ্মশান হলো পবিত্র জায়গা, কিন্তু অনেক সময় তো এই শ্মশানেতেই অলৌকিক অমন কিছু ব্যাপার ঘটে যেটা মোটেও মানুষের জন্য ভালো নয়, আর তার জন্য অনেকের ক্ষতিও হয়ে থাকে। কিন্তু শ্মশান, আমার মনে হয় শ্মশান কি ঠিক পবিত্র কিংবা অপবিত্র কোনোটাই বলা যায় না। আমি তাকে পবিত্র বলে মনে করি, কিন্তু তা সব শ্মশান নয়। অনেক শ্মশানের দোষ থাকে। তাছাড়া কিছু শ্মশানঘাট যদি পরিত্যক্ত হয়ে যায় সেখানে মোটেই ভালো কিছু থাকতে পারে না। না, ব্যাপারটা তেমন নয়। আসলে কিশোরী বলতে চাইছে, শ্মশানে ঘটা অদ্ভুত অলৌকিক ঘটনার কথা তো আপনি বলেছেন, তা এসব নিয়ে অন্য আর কিছু আপনার জানা আছে নিশ্চয়? আচ্ছা, মানে এই ধরুন না যে শ্মশানের জিনিসপত্র, যেমন মৃতদেহের শরীরে থাকা জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র, সেগুলো নাকি ব্যবহার করতে নেই। ব্যবহার করলে নাকি বিপদ হয়। আর তাছাড়া ওখানে গেলে বাড়িতে ঢোকার সময় কত নিয়ম, লোহা ছুঁতে হবে, নিম পাতা খাও, আগুনে হাত পা সেঁকো, আরও কি সব বলে কি জানি।
এখন বলুন এসব কেন করতে হয়? শ্মশানে মৃতদেহ সৎকারের সঙ্গে সঙ্গে আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। মাঝে মাঝে তারা আশেপাশে থেকে যায়। তাছাড়া শ্মশানে গেলে মানুষের মধ্যে সামান্য পরিবর্তন হয়। তা তোমাদের এত সহজে বোঝানো যাবে না। তাই ফিরে এমন কিছু করতে হয় যাতে শ্মশান যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে একটা পার্থক্য থাকে। এ বড় জটিল বিষয়, বুঝলে? আমি এতদিনে এত সহজে বুঝতে পারিনি, তোমরাও বুঝতে পারবে না। তবে হ্যাঁ, শ্মশানে মৃতদেহের ব্যবহৃত কোনো জিনিস নিয়ে আসা উচিত নয়, তাতে বিপদ হতে পারে। আচ্ছা, কেমন বিপদ হতে পারে ঠাকুরমশাই? সেক্ষেত্রে অনেক রকমের বিপদই হতে পারে, তোমরা তা ধারণাও করতে পারবে না। যখন এই কথাই বললে, একবার এমনই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম। সেবারে বলতে পারো, মানে মৃত্যুর মুখ থেকে একজনকে আমি ফিরিয়ে এনেছিলাম। আর তাকে মৃত্যুদণ্ড থেকে শুধু আমি একা ফিরিয়ে এনেছি তাই নয়, সে নিজেও কিছু করেছিল। তাছাড়া কোনো এক অদৃশ্য শক্তি সেবারে আমাদের সাহায্য করেছিল। সে কথাই তোমাদের বলি, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। তারানাথ পাসিং শোয়ের একটা সিগারেট ধরিয়েছিল। তা থেকে কয়েকবার ধোঁয়া ছেড়ে বাইরের দিকে তাকিয়ে রইল। মনে হলো সে স্মৃতি রোমন্থন করে চলেছে। স্মৃতির পাতা হাতড়ে সেই অদ্ভুত ঘটনার কথা মনে মনে ঝালিয়ে নিচ্ছে। একটা মানুষের জীবনে এত কিছু ঘটেছে, একটা ঘটনা বলতে গেলে সময় লাগাটাই স্বাভাবিক। আসলে আমরা যখন আজ সকালে এসেছিলাম তখন একটা মৃতদেহ চলেছে রাস্তা দিয়ে। কিছু লোক তার পেছনে, বাকি লোকেরাও মাঝে মাঝে তার দিকে তাকিয়ে দেখতে দেখতে চলেছে। সেই সময় তাকিয়ে দেখলাম মৃতদেহের গায়ের উপর সাদা কাপড় জড়ানো রয়েছে, তার পাশে আর একটা পাট করে রাখা কাপড় রয়েছে। সেটা দেখেই কিশোরী বলল, একটা কাপড় তো গায়ের উপরে রয়েছে, তাহলে আবার আর একটা কাপড়কে সঙ্গে করে নিয়ে চলেছে কেন বলো তো? নিশ্চয়ই কোনো কাজে লাগবে, এমনি এমনি তো আর এই কাজটা করবে না। যাই হোক, মৃতদেহের কাপড় তো ফিরিয়ে আনতে নেই, ওটা হয়তো শ্মশানে পরিয়ে দেবে। একবার কিন্তু এমন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার ছোটবেলায়। আরে আমাদের গ্রামেরই ঘটনা। শুনেছিলাম যে মৃতদেহের শরীরে থাকা কি একটা জিনিস খুলে এনেছিল কি। কাপড় নয়, বরং দামি কিছুই ছিল, আংটি কিংবা গলার কোনো হার জাতীয় কিছু হবে একটা। আর যদিও শ্মশানে পোড়াবার সময় সমস্ত কিছুই মৃতের পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই ফাঁকেই সে কোনোভাবে জিনিসটাকে চুরি করে, আর তার ফলেই হয়েছিল কিন্তু মারাত্মক সেই বিপদ। মৃত ব্যক্তির আত্মা নিশ্চয়ই এই সমস্ত সহ্য করতে পারে না, আর তাই ফিরে এসে শাস্তি দেয় তাকে। তারানাথ এই ব্যাপারে অনেক কিছুই বলতে পারে, এই ব্যাপারটা তার কাছে জিজ্ঞাসা করলে হয় না? কিশোরী সামান্য হেসে বলেছিল, আরে ঠাকুরমশাই তো সব কিছুর মধ্যেই কিছু না কিছু খুঁজে পান। ওই যে বলে না, দ্রব্যগুণ। তাছাড়া মৃতদেহের শরীরে থাকা জিনিসপত্রের মধ্যে সেই আত্মার একটা আকর্ষণ নাকি থেকেই যাবে। দেখো, তার জন্যই হয়তো এমন সব ঘটনা হয়ে থাকে, কিন্তু ঠাকুরমশাই হয়তো এর চেয়ে অনেক বেশি কিছুই বলতে পারবে। এবার কে জানে। এরপর মটলেনের কাছ থেকে সিগারেট কিনে আমরা তারানাথের বাড়িতে এসে পৌঁছালাম। তারপর কথায় কথায় বাকি কথাটুকু বলতে তারানাথ গল্প বলার জন্য তৈরি হয়ে পড়ল, আর আমরাও তার কাছে সেই অদ্ভুত কথা শোনার জন্য বসে অপেক্ষা করতে লাগলাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আজকে নয়, দুদিন ধরে একইভাবে এমনই বৃষ্টি হয়ে চলেছে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আসার সময় ছাতা নিয়ে বেরোতে হয়েছে, যদিও ট্রামে ওঠার সময় বৃষ্টির ভাব খানিকটা কমেছিল। আবার তারানাথের বাড়িতে এসে ঢোকার সময় টিপ টিপ করে শুরু হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো তারানাথ, যে সময়ের কথা বলছি তখন গ্রীষ্মকাল, সেবার গরম পড়েছিল বেশ।
আমি তো পথে পথে ঘুরে বেড়াই। দিনের বেলা রোদের দাবদাহে মাঝে মাঝে ভীষণ কষ্ট হলে ছায়ায় গিয়ে আশ্রয় নিই, কিন্তু দুপুর পেরিয়ে গেলে বিকেল থেকে বাকি সময়টা বেশ ভালোই কাটে। আবার সকালের সূর্য যত মাথার উপরে যায় ততই যেন শরীর কেমন করতে শুরু করে, সারা গায়ে জ্বালা ধরে যায়। এ সময় কোথাও পুকুর বা ভালো ডোবার জল পেলে সেখানে স্নান টান করে নিতাম। সব সময় তো আর গৃহস্থের বাড়িতে আশ্রয় নেওয়া হয় না। তাছাড়া বাড়িতে থাকার জন্য তো আমি বের হইনি, আমি বেরিয়েছি সাধু সঙ্গ করতে, তন্ত্রমন্ত্র চর্চা করে অজানাকে জানার জন্য। সেসবের জন্য বাইরে বাইরে ঘুরতে হতো বেশিরভাগ সময়। এমনই একদিন দুপুরে নদীর জলে স্নান করে শান্ত হয়ে হালকা ভেজা কাপড় জামা নিয়েই আমি চলেছি গ্রামের পথ ধরে। এমন সময় দেখতে পেলাম কয়েকজন লোক কি যেন বলা বলি করতে করতে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। আরে হরলাল গো হরলাল, আরে ছোকরাটার বয়স তো ওই 24 মতো হলো গো। পাগল হয়ে গেছে পাগল। এই না না, শ্মশানের হ্যাঁ? দিকে গেছিল, শ্মশান আরে শ্মশান। বলো কি? হ্যাঁ, ওখানেই কিছু একটা হয়েছে মনে আরে হয়। দূর মশাই, ওখানে গিয়েই তো পাগলটা হয়েছে। পাগল হয়ে গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছে। হ্যাঁ, বাড্ডা, আর কি। তাদের এলোমেলো কথার মধ্যে যেটুকু শুনতে পেলাম তাতে গ্রামের কোনো একটি যুবক, যার বয়স ওই 24 মতো হবে, তার নাম হরলাল, সে ভীষণভাবে নাকি অসুস্থ হয়ে পড়েছে। অনেকে বলছে সে পাগল হয়ে গেছে, আবার অনেকের মতে এমন কিছুই নয়। শ্মশানে গিয়েছিল সে, আর সেখানেই কিছু একটা ঘটেছিল। তাদের কথা শুনে আশ্চর্য হলাম, মনে মনে ভাবলাম, শ্মশান থেকে ফেরার পরে মানুষের মধ্যে এমন পরিবর্তন হঠাৎ করে হলো কি করে? কিছু নিশ্চয়ই ব্যাপার রয়েছে। এই হরলালের বাড়িটা কোথাও যদি খুঁজে পাওয়া যেত। তাদেরকে জিজ্ঞাসা করতে যাব ততক্ষণে তারা অনেকটা দূর চলে গেছে। আর একটু এগিয়ে যেতেই দেখি একটা বাড়ির ধারে একটা বৃদ্ধ মতো মহিলা, তার মাথার চুল প্রায় সাদা হয়ে গেছে সমস্ত, একটা গরুকে খড় খাওয়াচ্ছে। আমি তাকে দেখে বললাম, আচ্ছা মা, বলছি এই হরলালের বাড়িটা কোথায়? হরলাল? কিন্তু তুমি কি করে হরলালকে চিনলে বাবা? আমি তো তোমায় চিনতে পারছি না। এই হলো হরলালের বাড়ি, আমি তার মা। এই 2-3 দিন ধরে তার এমন শরীর অসুস্থ হয়েছে যে সে ঘর থেকে বাইরে কোথাও যেতে পারে না। কি যে বিপদের মধ্যে পড়েছি সাধু বাবা। কথা বলতে বলতে সে গরুটাকে রেখে আমার দিকে এগিয়ে গেল। বাঁশের বেড়ার আগল খুলে আমায় ভেতরে ঢুকতে বলল। বাড়ির ভেতরে সবেমাত্র পা রেখেছি, এমন সময় গোটা শরীরটা যেন কেমন থর থর করে কেঁপে উঠল। আর ঠিক সঙ্গে সঙ্গে আমার নাকে ভেসে এলো শ্মশানের মরা পোড়া গন্ধ। প্রচণ্ডভাবে গন্ধটা এসে আমার নাকে ধাক্কা দিল। তখন দুপুর পেরিয়েছে সবেমাত্র, একটু পরেই বিকেল হবে। এমন সময় একটা অদ্ভুত গন্ধ আর অস্বস্তি অনুভব করে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। মহিলা মানে ওই বৃদ্ধা হলো হরলালের মা। সে বলল, কি আর বলি সাধু বাবা, আমার কপাল, ছেলেটা এমনিতেই কেমন যেন হয়েছে। তুমি মনে করবে মা হয়ে আমি এমন কথা বলছি, সত্যি বলছি। চাষের কাজে যেতে চায় না, বাড়ির কাজকর্মও ভালোভাবে করে না, গরুর দুধ দুয়ে তাই গ্রামের লোকেদের বিক্রি করে যেটুকু টাকা পয়সা আসে, এতে কি আর হয় বলো তো? কতবার বলি, জমি যেটুকু পড়ে আছে নিজের হাতে চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া যাবে, অন্যের হাতে দিয়ে সেখান থেকে বেশি কিছু পাওয়া যায় না।
হরলাল কোথায় আছে মা? ঘরেই আছে, এখন ঘুমোচ্ছে। রাতের বেলা তো ভালো করে ঘুমোতে পারে না। কি যে হয়েছে, 3 দিন ধরে গায়ে কেমন চাকা চাকা দাগ, সামনে গেলেই মরা পোড়ার গন্ধ পাই, আর কেমন যেন পোড়া পোড়া কাঠের মতো শরীর হয়ে গেছে। ঘর থেকে বেরোতে চায় না। আমিও লোকেদের বলতে চাই না, তবে গ্রামের কবিরাজকে বলেছিলাম, তাই থেকেই গ্রামের লোকেরা শুনেছে। এখন ভয়ে কেউ আর আমাদের বাড়ি আসে না। কি হয়েছে বলুন তো মা? মানে হঠাৎ করে এমন ব্যাপার তো হওয়ার কথা নয়। শুনলাম শ্মশানে গিয়েছিল, সেখান থেকেই কিছু একটা হয়েছে। আমার কথা শুনে হরলালের মায়ের দুটো চোখ যেন বিস্ফারিত হয়ে গেল। সে আমার একটা হাত খপ করে চেপে ধরে আমায় দাওয়ার কাছে বসিয়ে দিয়ে হাত জোর করে বলল, আমারও তাই মনে হয় সাধু বাবা। ওই শ্মশানে গিয়ে যে কাণ্ডটা করেছিল, আমি কতবার বারণ করেছিলাম, আমার কথা কিছুতেই শোনেনি সে। বাধ্য হয়ে ওই সমস্ত আমি পুড়িয়ে ফেললাম, কিন্তু তারপরেও কোনো কিছু হচ্ছে না। এইবার আমি তার কথা শুনে অবাক হলাম। শ্মশান থেকে এমন কি নিয়ে এসেছিল হরলাল যা পুড়িয়ে ফেলতে হয়েছে? আর ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে হরলালের ডাক শোনা গেল। মা, মা, খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। এই হলো এক অবস্থা, বারবার খিদে পায়। আমি গরিব মানুষ, এত খাবার কোথায় পাবো? যা দিই তাই খেতে থাকে, যেন কিছুতেই আর খিদে মেটে না। তুমি তুমি আসো তো সাধু বাবা, একবার আমার ছেলেটাকে দেখে যাও, তাহলে আমার মনে একটু শান্তি হয়। যদি কিছু করতে পারো। ততক্ষণে এটুকু বুঝতে পেরেছি ব্যাপারটা খুব একটা সুবিধার নয়। তার সঙ্গে ঘরের ভেতরে যেতে দেখলাম ঘরের ভেতরে সেই মরা পোড়ার গন্ধটা যেন একটু বেশি প্রবল। আমি ঘরের দরজার কাছ থেকে ঢুকবো এমন সময় হরলাল প্রায় চিৎকার করে বলল, এই এই এই, তুই এসেছিস কেন? চলে যা, চলে যা এখান থেকে। মা, মা, তুমি আবার কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? বলেছি না বাইরের কাউকে ঘরে ঢুকতে দেবে না। আমি বাইরের কেউ নই হরলাল, আমি তারানাথ। তোমায় দেখার জন্যই তো এসেছি, কিন্তু তুমি এমন অবস্থা করে রেখেছো কেন? আর ঘরের দরজা জানালা সব বন্ধ, ঘরের মধ্যে তো কেমন একটা বোটকা মতো ওদো গন্ধ। প্রথমে ভেবেছিলাম হরলাল বোধহয় অন্য কোনো কারণে কথাটা বলেছে। তারপর সে বিছানা থেকে উঠে এলো, আমায় ভালো করে দেখে নিয়ে হঠাৎ করে আমার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে গেল। প্রায় কাঁদতে কাঁদতে বলল, আমায় বাঁচান সাধু বাবা, আমায় বাঁচান। আমি এমনভাবে চললে আর বেশি দিন বাঁচবো না। ও আমার কাছে আছে, আমার গায়ের ওপর উঠে শুয়ে থাকে। এই যে দেখুন, দেখুন গায়ে কেমন চাকা চাকা দাগ হয়ে গেছে। তখন বিকেল, আগেই বলেছি। পরন্ত বিকেলের অল্প আলোতে দেখতে পেলাম হরলালের গায়ে সত্যি সত্যি কেমন যেন ফ্যাকাশে সাদা সাদা চাকা চাকা মতো দাগ। দাগটা বড় অদ্ভুত। মানুষের শরীরে আগুন লাগলে চামড়া যেমন গলে পড়ে অদ্ভুত হয়ে যায়, ঠিক তেমনই। তবে সেই দাগের রং সাদা, তার চামড়া পুড়ে যায়নি, তবুও এমন অবস্থা। রাতে ঠিক মতো ঘুমাতে পারি না, দিনে ঘুমালেও গোটা শরীর যেন জ্বলে যায়। আমায় বাঁচান সাধু বাবা, আমার কি সর্বনাশ হয়ে গেল। তুমি আগে শান্ত হয়ে বসো, আমার সমস্ত ব্যাপারটা খুলে বলো তো দেখি, যদি আমি তোমায় কোনো সাহায্য করতে পারি। এ কথা বলেই হাতের ইশারায় হরলালের মাকে সেখান থেকে চলে যেতে বললাম। সে বাইরে চলে গেল। হরলাল ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে এসে বসল। তারপর
কিছুক্ষণ চুপ করে থেকে কথা বলতে শুরু করলো। তার গা যেন ভীষণ ঠান্ডা। কথা বলার সময় মুখ থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। হরলাল বলতে লাগলো শ্মশানে ঘটে যাওয়া সেই আশ্চর্য ব্যাপারটার কথা। আমার নাম হরলাল বিশ্বাস। এই গ্রামে আমি ছোট থেকেই আছি। বাবা মারা যায় অনেক বছর আগে। তারপর আমাদের চাষের জমি অন্যদের দিয়ে চাষ করিয়ে দুধ বেচে কোনো রকম আমাদের সংসারটা চলে। মা মনে করে আমি চাষের কাজ জোর করে করতে চাই না, কিন্তু বিশ্বাস করুন ও কাজ আমার ভালো লাগে না। দু একবার চেষ্টা করেছিলাম, কিন্তু তেমন কোনো সুবিধা করে উঠতে পারিনি বলে আর কিছু বলি না। ও অন্যরা চাষ করলে করুক না, কিছু তো ঘরে আসছে। তাছাড়া যা আছে তাতেই মোটামুটি চলে যায়। মা বারবার বিয়ের কথা বললে আমি তা করি না। একেতেই এমন অবস্থা, তার মধ্যে বিয়ে করলে আরো সমস্যা। আসল কথা বলি, সেদিন আমাদের গ্রামের হরিহর মুখুজ্জে মারা গেছে। সবার সঙ্গে আমিও তাকে পড়াবার জন্য আমাদের গ্রামের শেষে যে শ্মশানটা আছে ওখানে গিয়ে পৌঁছালাম। তখন সন্ধ্যা হয়ে গেছে, চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। গরমের সময় অনেকক্ষণ আলো থাকে, তখন আলো নিভে গেছে। কয়েকজন মিলে মরাটার কাছে বসে আছে, আর আমরা এদিক ওদিক ছড়ি। আর 4-5টা গ্রামের মরা আমাদের এই শ্মশানেই আসে। তখনও 2টো মরা এসেছে, সেখানে লোকজন বেশি নেই। তা আমি ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে পড়েছি। দেখি মরার গা থেকে খুলে রাখা একটা জামা আর একটা নতুন ধুতি একপাশে পাট করে রাখা হয়েছে। বোধহয় চিতায় তুলে দেবে, না হলে অন্য কিছু হবে। কিন্তু ওই নতুন জামা আর ধুতি দেখে না আমার কেমন লোভ হলো। অনেকদিন নতুন জামা ধুতি এসব তো কিনি না। সকলের অলক্ষ্যে ধুতি আর জামাটা তুলে নিলাম, কিন্তু যখন তুলতে গেলাম মনে হলো বাঁশের খাটিয়ার ওপর শুয়ে থাকা মৃতদেহটা যেন একবার নড়ে উঠে আমার দিকে তাকালো। বিশ্বাস করবেন না সাধু বাবা, আমি সত্যি বলছি, এক মুহূর্তের জন্য যেন আমার মনে হলো ধুতি আর জামার ওপর তখন আমি সবে মাত্র হাত রেখেছি, হাতটা তুলে ফেললাম। আশ্চর্য, মনে হলো বাঁশের খাটিয়ার ওপর শুয়ে থাকা মরাটা আমার দিকে একবার তাকালো না। আমি কি ভুল দেখলাম? এই তো চোখ বন্ধ, আশেপাশে সবাই রয়েছে, তার মধ্যে এমন চোখের ফুল মনে করে জামাটা আর ধুতিটা তুলেই ফেললাম। কেউ দেখতে পায়নি। কোনো রকমে সেটাকে একপাশে এনে একটা গাছের তলায় রাখা। এদিকে মরা পোড়াতে পোড়াতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের মরা পোড়ানোটাও হয়ে গেছে। সবাই ফিরে আসার পথ ধরেছে। আমার সঙ্গে ছিল আমাদের গ্রামের বিমল আর আমার পাশাপাশি বাড়ি। আমি বিমলকে বললাম, এই তুই একটুখানি দাঁড়াতো, আমি এক্ষুনি আসছি, যাবো আর আসবো। আরে আবার কোথায় যাচ্ছিস? সবাই তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে, শ্মশানটাও ফাঁকা হয়ে গেছে। এখন দাঁড়িয়ে থাকিস না এখানে, চল চল। একা একা শ্মশানে থাকাটা খুব একটা ভালো ব্যাপার না। বিমলকে সত্যি কথা বলতে পারলাম না, তাই কোনো রকমে 2টো কথা বলে তাকে সামনের দিকে এগোতে বলে আমি চলে গেলাম সেই গাছের দিকে। এদিকে ততক্ষণে সত্যি সত্যি শ্মশানটা একেবারে ফাঁকা হয়ে গেছে। একটু দূরে আমাদের হরিহর মুখুজ্জের মরাটা, আর একটা মরা তখনও থিকি জ্বলছে। সব কিছুই হয়ে গেছে, কিন্তু চিতা তখনও নিভু হয়ে জ্বলছে। যেমনটা হয় সাধু বাবা, গাছের কাছে গিয়ে কাপড় দুটো তুলে নিতে যাবো, এমন সময় মনে হলো গাছের ওপাশে জঙ্গলের মতো জায়গাটার কাছে কে যেন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে দেখছে। ওরে, একটা অদ্ভুত কিলকিলে হাসির শব্দ শুনতে পেয়ে চমকে উঠে পিছনে সরে এলাম আমি। জঙ্গলের মধ্যে সামনের ওই ঝোপে কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম এইমাত্র। কি যে হচ্ছে আমার সঙ্গে কিছুই তো বুঝতে পারছি না। তখন দেখলাম মৃতদেহটা নড়ছে, এখন দেখলাম জঙ্গলের মধ্যে কেউ দাঁড়িয়েছে, অথচ কোথাও কেউ নেই। ধর তাড়াতাড়ি জামা দুটো নিয়ে বাড়ি চলে যায়। কাপড় দুটোর উপর হাত রাখার সঙ্গে সঙ্গে মনে হলো সেই দুটো ভীষণ ঠান্ডা হয়ে গেছে। কি করে যেন এত অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার তো কথা না। ঠান্ডা হয়ে যাওয়া দুটো কাপড় তুলে নিয়ে তাড়াতাড়ি শ্মশান থেকে বাইরে বেরিয়ে আসছে। এমন সময় মনে হলো পিছন থেকে কারা যেন একসঙ্গে আমার নাম ধরে ডাকছে। আমি বেশ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম পিছন থেকে ডাকছে,
কিন্তু শ্মশান থেকে আসার সময় পেছনের দিকে ঘুরে তাকাতে নেই, এই কথাটা আমার মনে ছিল। আমি তাই তাকালাম না। চারপাশের অন্ধকারটা যেন আরো বেশি করে নেমে পড়েছে। বিমলকে শ্মশানের বাইরে কাছে দাঁড়াতে বলেছিলাম, কিন্তু সে বোধহয় আরো এগিয়ে গেছে। ব্যাপারটা মনে হতেই বুঝতে পারলাম এই গোটা শ্মশানের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি। কিন্তু এই কি করে হয়? বড় বড় গাছ চারপাশে, একটা দিকে গ্রামের রাস্তার কাছে এসে পড়ে, তখন কোথাও কেউ নেই। ফাঁকা শ্মশানের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল আমার পিছু পিছু যেন কেউ একটা হেঁটে হেঁটে আসছে। পায়ের শব্দ শুনতে পাচ্ছি, মরা পোড়ার গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। হঠাৎ কি মনে হতে পেছনের দিকে ঘুরেই সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম অনেক বড় ভুল করে ফেলেছি। আমার পিছু পিছু হেঁটে যাচ্ছে একটা মরা মৃতদেহ। চিতায় তোলার পর বেশিক্ষণ পুড়িয়ে গেলে যেমন অবস্থা হয়, ঠিক তেমন গোটা একটা শরীর পুড়ে কালচে হয়ে গেছে। লাল আগুনের আভা তখনও তার গা থেকে বেরোচ্ছে। মুখের কাছে রক্ত মাংস সবকিছু দলা পাকিয়ে একবারে একাকার হয়ে গেছে। চোখটা ভালো করে দেখা যাচ্ছে না, শুধু এক মুহূর্তের জন্য। আর সঙ্গে সঙ্গে মনে হলো সেই মরাটা হাওয়ায় ভেসে ছুটে এসে আমার দিকে। আমি তখন চিৎকার করতে যাবো, তার আগেই সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। একটা ঠান্ডা বাতাস এসে আমার গায়ে ধাক্কা দিল। আমি কাপড় দুটো ধুতে শক্ত করে চেপে দ্রুত পায়ে গিয়েলাম শ্মশানের দিকে। দাঁড়াও, শ্মশান থেকে বাড়িতে ফিরে আসার পর লোহা চুতে হয়। নিম পাতার চেয়ে ভালো আরো অনেক কিছু আছে। এসব কিছু করেছিলে? এটাই তো ভুল হয়েছিল সাধু বাবা। পাগল হয়ে গেছে। আর কি সেদিন মা বাড়িতে ছিল না, পাশের গ্রামের মাসির বাড়িতে গেছিল। বাড়িতে এসে তাড়াহুড়ো করে আমি আর কিছু করতে পারলাম না। পথে বিমল বলল, কি রে, তোর হাতে ওই জামা কাপড়টা কোথা থেকে এলো? এগুলো আবার কোথায় পেলি? শ্মশান থেকে নিয়ে এসেছি। এই একটা মরার খাটিয়ার পাশে ছিল, ভাল লাগলো, মনে হয় তাকে পড়ায়নি, তাই নিয়ে চলে এলাম। সর্বনাশ, কি করেছিস রে? মরা ছুঁয়ে পর্যন্ত ঘরে যেতে নেই, আর তুই কি না মরার খাটিয়া থাকা জামা কাপড়, সে গায়ে পরা হোক আর না হোক, সেটা পর্যন্ত নিয়ে চলে এসেছিস। এক্ষুনি ফেলে দে, ফেলে দে। কিন্তু এতক্ষণ পর্যন্ত যখন নিয়ে আসতে পেরেছি তখন আর ফেলে দেবো কেন? বিমলকে এ কথা ও কথা বলে কাটিয়ে দিয়ে আমি বাড়ি চলে এলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করে সেই ধুতিটা আর জামাটা গায়ে পড়লাম। আপনি হয়তো দেখেছেন আমার ঘরের ওই পাশে একটা ভাঙা কাঁচের আয়না আছে। হ্যাঁ, ভালো করে সব কিছু পরে তাকিয়ে দেখলাম ঘরে তখন অন্ধকার, হ্যারিকেনের আলোটা জ্বলছে শুধু। আমার বেশ ভালোই মানাচ্ছিল। আয়নার দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পেলাম আমার পেছনে ঠিক ঘাড়ের কাছে দাঁড়িয়ে রয়েছে সেই বীভৎস আগুনে পুড়ে যাওয়া মরাটা। সঙ্গে সঙ্গে পেছনে তাকাতেই দেখি কেউ নেই। ভয় ততক্ষণে আমার গোটা শরীরটা যেন একেবারে ঘাম দিয়ে দিয়েছে। তাড়াহুড়ো করে জামা কাপড়টা খুলতে গেলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, খুলতে পারছি না। আমি ধুতিটা আমার গায়ে অদ্ভুতভাবে লেপটে আছে। বিশ্বাস করবেন না সাধু বাবা, তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল, পারছিলাম না। পাছে সবাই শুনে নেয়, আর এমন কাণ্ড করেছি দেখি আমায় সবাই দূর দূর করবে। কোনো রকমে সেগুলো খুলে ঘরে বসলাম। তখন আমার গোটা শরীরটা উলঙ্গ, একটা কাপড় পর্যন্ত নেই। গোটা গা কেমন খসখস করছে। কি মনে হতে তাড়াতাড়ি বাইরে গিয়ে ভালো করে মাটি মেখে সেই রাতেই স্নান করে ফেললাম। গোটা শরীর যেন পরিষ্কার হয়ে এলো। বিছানায় এসে শুয়ে পড়তে গভীর ঘুমে আমার দু চোখ জড়িয়ে গেল। যখন ঘুম ভাঙলো তখন সকাল হয়ে গেছে। মা একটু পরে এসে পড়েছে, কিন্তু ইচ্ছে করে আর তাকে কথাগুলো বললাম না। জামা কাপড় দুটো ঘরের মধ্যে একটা পুরনো টিনের ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। মা কিন্তু ঘরে ঢুকে এসে বাতাসে নাক টানতে টানতে প্রথমেই বলল, কি হয়েছে রে? ঘরের মধ্যে এমন পোড়া পোড়া গন্ধ কিসের? এমন যেন মাংস পোড়া গন্ধ। ঘরে কিছু পুড়িয়েছিস নাকি? আমি কিন্তু কিচ্ছু বললাম না। এ কথা ও কথা বলে মাকে কাটিয়ে দিলাম। 2 দিন কিচ্ছু হয়নি, কিন্তু শনিবার দিন রাতের বেলা প্রথমবার অদ্ভুত একটা ব্যাপার হলো সাধু বাবা। আমার গোটা শরীর কেমন ঠান্ডা হয়ে গেল।
যেন মনে হলো কাঁথার ভেতরে আমি একা নই, আমার সঙ্গে আরও কেউ একটা আছে। আর তারপর থেকেই এমন অবস্থা শুরু হয়েছে। একটানা নিজের কথা বলে হরলাল যখন শেষ করলো তখন আমি সব কিছু বুঝতে পেরেছি। শ্মশান থেকে তুলে আনা সেই কাপড় জামা গায়ে পরার পর থেকেই তার এমন অবস্থা হয়েছে। আর তার সঙ্গে যে বীভৎস আগুনে পোড়া মৃতদেহটাকে সে দেখতে পাচ্ছে, সেটা যে ওই খাটিয়ায় পড়ে থাকা দেহটাই, সেটা বুঝতে আমার অসুবিধা হলো না। বললাম, কিন্তু তোমার মাঝে বলল ওই কাপড় সে পুড়িয়ে দিয়েছে আগুনে, তাহলে? তা তো দিয়েছিলাম, শুধু পুড়িয়ে নয়, আগুনে পুড়িয়ে দিয়ে ছাই পর্যন্ত বাড়ির পেছনের মাটি খুঁড়ে চাপা দিয়ে দিয়েছিলাম। অথচ দেখবেন, এই দেখুন। কথাটা বলে হরলাল নিভে গেল। বিছানার তলায় এক পাশ থেকে একটা পুরনো হয়ে যাওয়া প্রায় অর্ধেক ভেঙে পড়া একটা ট্রাঙ্ক আনল। সেটা বার করতে দেখতে পেলাম আরো কয়েকটা কাপড় জামার সঙ্গে রয়েছে একটা সাদা ধুতি আর একটা সাদা জামা। সেগুলো থেকে কেমন কালচে দাগ হয়ে রয়েছে। ওটা খুলতে কিন্তু সেই পোড়া পোড়া গন্ধটা আরো বেশি ভেসে এলো। জামা দুটোর ওপর কিন্তু একবারও হরলাল হাত ছোঁয়ালো না। দূর থেকে দেখিয়ে বলল, কি জানি কি হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়ার পরেও দুটো কাপড় আবার আমার ঘরের ট্রাঙ্কের মধ্যে। দিনের বেলা খুব একটা অসুবিধা হয় না সাধু বাবা, রাত হলেই ও আসে আমার কাছে। এসে আমি বুঝতে পারি না, কিন্তু আসে। আমার গায়ের উপর একেবারে লেপ্টে পড়ে থাকে। আমি না পারি ঘুমোতে, না পারি কিছু করতে। ভয় ভয়ে মাকেও বলতে পারি না, কাউকে বলতে পারি না। এখন আপনি বলে দিন আমি কি করব? জামা কাপড় কি শ্মশানে ফিরিয়ে দিয়ে আসবো? সাহসও তো করতে পারি না। ওটা ফিরিয়ে দিয়ে আসার জন্য যদি আবার কিছু হয়। এতক্ষণ এক টানা আমরা হরলালের কথা শুনে চলেছিলাম। এইবার তারানাথ চুপ করতেই আমি বললাম, তার মানে হরলাল শ্মশান থেকে আনা জামা কাপড় পরেছিল আর তার জন্যই তার এমন অবস্থা হয়েছে। কিন্তু জামা কাপড় দুটো তো পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাহলে? সব আত্মা তো আর সমান হয় না। অনেকে হয় ভালো, তারা সহজেই খুব বেশি কিছু ক্ষতি করে না। কিন্তু অনেকে অত সহজে শরীর ছেড়ে যেতে চায় না। বিশেষ করে যে মানুষের ইচ্ছা অতৃপ্ত থেকে গেছে, সেই মানুষ মারা গেলে তার আত্মা সহজে মুক্তি পায় না। তখন মনে হলো হয়তো এমনই কোনো একটা আত্মা এই কারণে হরলালের পিছু নিয়েছে। বললাম, তুমি একটা কাজ করো, ওই কাপড় জামা যেমন আছে তেমনই থাক। আমি তো তোমার বাড়িতেই থাকছি দুটো দিন, দেখি আসলে কি হয়। রাতের বেলা আসল সমস্যাটা কি হচ্ছে সেটা না দেখে তো কিছু বলতে পারবো না। হরলালের ফ্যাকাশে মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আমি তার বাড়িতে থাকব এই কথাটা ভেবে সে মনে মনে খুব খুশি হয়ে যায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় বাইরে থেকে অচেনা একটা গলার ডাক শুনতে পেলাম। বাড়িতে আছিস নাকি হরলাল? কে বাইরে? বিমল নাকি? ঘরে আয় ভাই, আমি বাইরে যেতে পারবো না, আয় আয়। হরলালের ডাকে বিমল ঘরে এসে যখন ঢুকলো, বুঝতে পারলাম সে ভীষণ অস্বস্তিতে রয়েছে। কিছু একটা বলতে গিয়ে ও আমায় দেখে চুপ করে গেল। হরলাল তাকে আশ্বস্ত করতে হেসে বলল, তুই যার জামা কাপড় নিয়ে এসেছিস সে হলো মুকুন্দপুরের মানুষ। লোকটা জীবিতকালে মোটেই খুব একটা ভালো মানুষ ছিল না, অনেক লোকেদের জ্বালিয়েছে। হঠাৎ করে সাপে কেটে মরেছিল, তার মৃতদেহ ওরা পোড়াতে এনেছিল ওইখানে। আমি কায়দা করে এই ব্যাপারটা জানতে পেরেছি, তোকে তখনই বললাম কাপড়গুলো ফেলে দিয়ে আয়।
আমার কথা তো শুনলি না, আমার কথা শুনলে তো এমন কিছু হতো না আর। সাপে কাটা মরা, তারপরে ভালো মানুষ নয়। হরলাল, তোমার কপালটা খুব একটা ভালো নয়। এত সহজে সে তোমায় ছাড়বে বলে আমার তো মনে হচ্ছে না। আমার কথায় হরলাল আবার ভয় পেয়ে যাচ্ছে বুঝতে পেরে হালকা গলায় বললাম, চিন্তা করো না, আমি যখন এখানে আছি তখন আর চিন্তা করতে হবে না। বিমল, তুমি কি খোঁজ নিয়েছো? ওই বাড়িতে লোকটির শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা কি হয়ে গেছে? আরে 15 দিনে শ্রাদ্ধ শান্তি হবে, ওরা বেশি দিন এখানে থাকবে না, চলে যাবে। তাই ব্রাহ্মণ দিয়ে কাজ করাবে। ঘটনা তো ঘটেছে 7 দিন আগে, এখনো হাতে দিন সাথে কেমন থাকবে। তার আগে বোধ হয় হরলালের নিস্তার নেই। আরে গায়ের চাকা চাকা দাগগুলো কমেছে। ওরা কথা বলতে লাগলো, কিন্তু আমি ভাবতে লাগলাম অন্য কথা। এখনো 7 দিন হরলালকে এমন উপদ্রব সহ্য করতে হবে। কাপড়গুলো আগুনে পুড়িয়ে দেওয়ার পরেও যখন সে যায়নি আর কাপড়গুলো আবার ফিরে এসেছে, তখন ব্যাপারটা খুব একটা সুবিধার হবে না। কিন্তু তখনও বুঝতে পারিনি 2 দিন পরে এমন একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হবে। দেখতে দেখতে 2টো দিন কেটে গেল। রাতের দিকে হরলালের মধ্যে যে পরিবর্তন দেখলাম, তাতে হরলালের মা যে শক্ত মনের মানুষ তা বুঝতে পারলাম। দাওয়ার কাছেই ছিলাম। রাতে হঠাৎ করে হরলালের কণ্ঠস্বর শুনে ঘরের ভেতর ছুটে গিয়ে দেখি সে 2 হাতে নিজের শরীর থেকে জামা কাপড় খুলে ফেলছে, চিৎকার করে বলছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আমার শরীরটা চলে যাচ্ছে, আমার গায়ে উঠে পড়েছে, ওর শরীর থেকে মাংস লেগে যাচ্ছে আমার গায়ে, বাঁচাও, বাঁচাও। কিচ্ছু হয়নি হরলাল, এই তো আমরা এখানে আছি। তোমার আশেপাশে কোথাও কেউ নেই? আছে আছে আছে, তোমরা দেখতে পাচ্ছ না? ওই তো আমি দেখতে পাচ্ছি, ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে শয়তানটা। জামা কাপড় তো আমি ফিরিয়ে দিয়েছি তোর, তারপরও কেন আমার কাছে বারবার আসছিস? হরলালের কথা এবার ঘরের এক কোণে তাকালাম। ব্যারিকেনের আলোটা ঘরের কোণে যেখানে পৌঁছায়নি, ঠিক সেইখানে যেন একটা কালো অন্ধকারকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। একটু দেখা নয়, অনুভব করতে পারলাম। তোমরা তো জানো এই সমস্ত ব্যাপার আমি অনুভব করতে পারি। বাড়িতে ঢোকার সময়ে এই ব্যাপারটা একটু বুঝতে পেরেছিলাম। এখন সেই কালো ছায়াটাকে যেন এক মুহূর্তের জন্য দেখতে পেলাম, তারপরেই আবার কোথায় যেন সরে গেল সেটা। হরলাল 2 হাতে নিজের গোটা শরীর আঁচড়াতে শুরু করেছে। রক্ত বেরিয়ে আসছে শরীর থেকে। তার হাতের নখের মধ্যে গায়ের চামড়া এসে ঢুকছে। এক অস্বস্তিকর ব্যাপার। তার মা 2 হাতে তাকে সামলাতে নিজে কাঁদতে কাঁদতে মেঝের ওপর বসে পড়ছে। আমি কাকে সামলাবো? হরলালকে নাকি হরলালের মাকে? মনে হলো ব্যাপারটা ভালো হচ্ছে না। এমন ভাবে চলতে থাকলে হরলাল এমনিতেই বেশি দিন আর বাঁচতে পারবে না। সেদিন কোনোভাবে সামাল দেওয়া গেলেও পরের রাতেও আবার একই অবস্থা হলো। এবার 2 দিন পরের কথা বলি। সেদিন গ্রামে একজন মারা পড়েছে। বিমল এসে খবর দিল, নবীন মুখুজ্জে মারা গেছে। শ্মশানে যাবি নাকি হরলাল? ফ্যাকাশে মুখে একবার আমার দিকে আর একবার বিমলের দিকে তাকালো হরলাল। বিমল 2-একটা কথা বলে চলে গেল। তখন বিকেল পেরিয়ে সন্ধে হচ্ছে। অন্ধকার একটু একটু করে নামতে শুরু করেছে। কি মনে হতে আমি বললাম, শ্মশানেই যখন এই সব কিছু শুরু হয়েছে,
তাহলে একবার শ্মশানে যাওয়ারই দরকার। হরলাল, ওখানে গেলেই বুঝতে পারবো ব্যাপারটা কি হয়েছে। অত সাহস আমার নেই সাধু বাবা, অত সাহস আমার নেই। ওখানে আমি যেতে পারছি না, বাড়ি থেকে বেরোতেই কেমন ভয় হয়। আবার ওইখানে যাবো, তা আবার অন্ধকার হয়ে গেছে সাধু বাবা, আমি যাবো না। দেখো হরলাল, যে তোমার আশেপাশে রয়েছে সে তোমার ঘরে আসবে, সে শ্মশান পর্যন্ত যাবে। শ্মশানে এই সমস্ত ব্যাপার শুরু হয়েছিল। সেই শ্মশানে যদি তুমি ওই কাপড় দুটো নিয়ে গিয়ে এমন কিছু করতে পারো, তাহলে এর হাত থেকে মুক্তি পেয়ে যাবে। না হলে কিন্তু এত সহজে মুক্তি পাবে না। আমার কথা শুনে হরলালের মাও একই কথা বলল। বিমলকে ডেকে নিয়ে আমরা তিনজন মিলে নবীন মুখুজ্জের মৃতদেহের সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছলাম শ্মশানে। বিমল চুপি চুপি দু একটা কথা বলছে, কিন্তু সরাসরি তাকে কিছু বলছে না। শ্মশানে সেদিন অন্য কোনো মরা নেই, ব্যাগটাই চাপিয়ে দেওয়া হয়েছে। আমি, হরলাল, বিমল একটু দূরে দাঁড়িয়ে দেখে চলেছি। হঠাৎ কি যেন হলো, কি যে হয়েছিল সে কথা আমি নিজেও ভালো করে বুঝতে পারিনি। শুধু বিমলের চিৎকার শুনতে পেলাম, আর তারপরেই দেখতে পেলাম হরলাল দৌড়ে গেল শ্মশানের এক পাশে একটা গাছের দিকে, জঙ্গলের গাছটা। কেউ কিছু বুঝে ওঠার আগেই হরলাল জঙ্গলের মধ্যে ঢুকে একটা প্রচণ্ড চিৎকার করে। তারপরে চুপ করে গেল। জমে থাকা লোকেরা হই হই করে উঠল। কি হলো, কি হলো? আমি আর বিমল তাড়াতাড়ি আলো হাতে নিয়ে সেই জঙ্গলের মধ্যে ঢুকতে দেখি হরলাল উপর হয়ে বসে আছে। আমাদের দিকে পিছন করে দুটো হাঁটুর মধ্যে মুখটা ঢেকে সে বসে কি যেন একটা করছে। আমি আরেকটু এগিয়ে কিছু বলতে যাব, এমন সময় বিমল আমায় থামিয়ে দিয়ে আঙুল তুলে এক পাশে দেখালো। দেখি এখানে পড়ে রয়েছে একটা শিয়ালের মৃতদেহ, আর হরলাল বারবার সেই শিয়ালের মৃতদেহটার ওপর হাত দিয়ে কি যেন করছে। একটা কচর কচর শব্দ শুনে আলোটা নিয়ে এক পাশে ঘুরে এসে হরলালের দিকে তাকাতে যা দেখতে পেলাম, তাতে আমার গোটা শরীর শিউরে উঠল। পচে যাওয়া সেই শিয়ালের মৃতদেহটা থেকে কুবলে কুবলে মাংস তুলে নিয়ে সে নিজের মুখে পুড়ে কচর কচর করে চিবিয়ে চলেছে। বিমল আর সামলাতে পারল না, হর হর করে বমি করে এসে এক পাশে সরে গেল। এদিকে শ্মশানের লোকেরা কথা বললেও তারা এখানে আসার সাহস পাচ্ছে না। দূরে একজন চিৎকার করে বলল, এই ওকে আবার শ্মশানে নিয়ে এসেছে। বেটা একবার কার কাপড় চুরি করে নিয়ে গেছিল না, তারপর থেকেই তো কি সব হয়ে গেল রে বাবা। আবার শ্মশানে এসে যদি... আরে ওর কথা বাদ দাও তো, আর তোমরা আমাদের কাজটা আগে শেষ করো দেখি। হরলাল তখনও বসে বসে একই রকম বিভৎস কাজ করে চলেছে। আলো হাতে নিয়ে আরেকটু এগিয়ে তার মুখের কাছাকাছি আলো ফেলতে সে মুখ তুলে তাকালো আমার দিকে। দেখি তার চোখের দুটো মনি কালো হয়ে গেছে, গোটা মুখ ভরা রক্ত মাংসে। তার মধ্যেই তার দাঁতগুলো যেন ঝকঝক করছে দেখতে পাচ্ছি। হরলাল আমার দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, বড় খিদে পেয়েছিল, কতদিন কিছু খাইনি, তাই খেয়ে নিচ্ছি। তোরা চলে এখান থেকে, ওকে একবার যখন পেয়েছি এইখান থেকে আর কোথাও যেতে দেবো না। আমি কিন্তু ভয় পাইনি, চমকে উঠেছিলাম।
এমন দৃশ্য এর আগে আমার দেখা আছে। গম্ভীর গলায় বললাম, বড়লালকে ছেড়ে দাও, ও যা ভুল করেছে তার শাস্তি পেয়েছে, তারপরেও কেন শুধু শুধু এখন ওকে কষ্ট দিচ্ছ? ভুল করেছে দুবার, আমি ওকে বারণ করেছিলাম, আমার কথা শুনেনি, আমার কাপড় চুরি করেছে, তাও আবার আমার মৃতদেহের কাছ থেকে। এত সহজে ওকে আমি ছেড়ে দেব না। চলে যা, চলে যা এখান থেকে। কথাটা বলে সে এক খাবলা মাংস তুলে নিয়ে আমার দিকে ছুঁড়ে দিল। পচা গন্ধে আমি খানিকটা পেছনে সরে এলাম। ঠিক সেই সুযোগে শিয়ালির মরাটাকে নিজের দাঁতে কামড়ে ধরে হরলাল হুড়মুড় করে ঢুকে গেল জঙ্গলের আরো ভেতরের দিকে। ততক্ষণে বিমল আরো দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছে। তাদের একজনের নাম বিষ্ণু আর আরেকজন গোবিন্দ। বিষ্ণু বলল, সাধু বাবা, ব্যাপারটার মধ্যে আপনি যাবেন না, হরলালকে বাঁচাতে পারবেন না আপনি, ওর কাণ্ড ভালো নয়। এই কথা বললে তো হবে না, ওকে বাঁচানোর জন্যই তো শ্মশানে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম কাপড় দুটো, আরে কাপড়গুলো গেল কোথায়? আমার কথায় সকলে কাপড়গুলো খুঁজতে লাগলো। নিজের হাতে করে হরলাল কাপড়গুলো এনেছিল। তাহলে কি যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে রয়েছে? বিষ্ণু আর বিমলকে সেদিকে পাঠিয়ে দিলাম। আমার সঙ্গে রইল গোবিন্দ, ভালো হাতে নিয়ে। গোবিন্দর হাতে একটা লাঠি। দুজনে মিলে জঙ্গলের ভেতরের দিকে ঢুকতে লাগলাম। গোবিন্দ হাঁটতে হাঁটতে বলল, মরার শরীর থেকে সামান্য একটা আংটি খুলে নিয়ে আমাদের গ্রামে বড় বিপদ হয়েছিল একজনের সাধু বাবা। আর হরলাল তো পুরো কাপড় খুলে নিয়েছে। এই এমন কাজ যে কেউ করতে পারে সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। বিপদ একটা হয়ে গিয়েছে, এখন সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ খুঁজে বার করতে হবে। এইভাবে তো আর। হরলাল, কি করছিস? আমার কথাটা শেষ হলো না, তার আগেই পিছন থেকে হঠাৎ কে যেন ঝাঁপিয়ে পড়ল গোবিন্দর উপরে। সে লাঠিটা তুলে সামলাবার চেষ্টা করছিল, কিন্তু পারল না। তার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিয়ে তার হাতের কাছে একটা কামড় বসিয়ে দিল হরলাল। গল গল করে রক্ত বেরোতে লাগলো। গোবিন্দ চিৎকার করে উঠল। আমি হ্যারিকেনটা শক্ত করে তুলে নিয়ে কিছু করতে যাওয়ার আগেই পেছন থেকে বিমল আর বিষ্ণু ছুটে এসেছে। তাদের দুজনের হাতের লাঠির আঘাত হরলালের গায়ের উপর গিয়ে পড়তেই সে মুখ তুলে তাকালো একটা অদ্ভুত চোখের দৃষ্টি নিয়ে। রক্ত মাখা মুখটা তুলে দাঁতগুলো ঝিকিয়ে তুলল ওদের দিকে। বিষ্ণু আর বিমল একটু ভয় পেয়ে পেছনে সরে গেলেও গোবিন্দ সুযোগ বুঝে কিন্তু হরলালকে ধাক্কা মেরে ছিটকে গেছে ওই পাশে। হরলাল মাঝখানে, আমি এ পাশে, আর ও পাশে দাঁড়িয়ে রয়েছে তিনজন। দুজনের হাতে লাঠি, একজনের সাথে আলো। আমি বললাম, হরলাল, হরলাল শুনতে পাচ্ছ আমার কথা? কিছুতেই ওদের কথা শুনতে পাবে না। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ তোর কথা কেউ শুনতে পাবে না। সেই বিভৎস মূর্তিটা আবার অদ্ভুতভাবে হেসে উঠল। আমি মনে মনে প্রমাদ গুনলাম, হরলালের গোটা শরীরকে কি তাহলে ওই অশরীরী আত্মা কবজা করে ফেলল? যদি সেটাই হয় তাহলে হরলালকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে ফিরব কি করে? এদিকে ততক্ষণে হরলাল আবার লাফিয়ে গেছে জঙ্গলের ভেতরে। যারা মরা পোড়াতে এসেছিল তাদের মরা পোড়ানো প্রায় হয়ে গেছে। তারা ফেরার জন্য তোড়জোড় করতে লাগলো। সবাই চলে গেলেও শেষকালে বিমল আর বিষ্ণু রয়ে গেল আমার সঙ্গে। বিষ্ণু বলল, সাধু বাবা,
আপনি বাইরের লোক হয়ে যখন হরলালের জন্য এত কিছু করছেন, তাহলে আমরাও আছি আপনার সঙ্গে। ওকে না নিয়ে আমরা এখান থেকে ফিরবো না। থাকতে চাইলে থাকতে পারো, না হলে ফিরে যেতে পারো। গোবিন্দর যেমন অবস্থা হয়েছে তেমন অবস্থা কিন্তু তোমাদেরও হতে পারে। আপনি থাকতে চিন্তা নেই, আমি আর বিষ্ণু একসঙ্গে থাকব। আপনি শুধু হরলালকে বাঁচানোর জন্য যা করতে হয় তাই করুন। ততক্ষণে বিমল সেই কাপড়টা হাতে করে নিয়ে এসেছিল। আমি দু হাতে সেটা ধরে রয়েছি শক্ত করে। ভীষণ ঠান্ডা হয়ে গেছে সেই দুটো পোশাক। জঙ্গলটা খুব বেশি বড় নয়, তবে মাঝারি আকারের গাছপালাগুলো মাঝে মাঝে বড় হয়ে মাথার উপরে চলে গেছে। তাই ভালো করে সবকিছু দেখা দরকার। আলো হাতে আমরা তিনজনেই তার মধ্যে ভেতরে ঢুকতে ঢুকতে হরলালের নাম ধরে ডাকতে লাগলাম। হরলাল, হরলাল, হরলাল। মাঝে মাঝে দূর থেকে বীভৎস গলায় হাসির শব্দ ভেসে আসছে। চিৎকার করে অদ্ভুত গলায় কেউ বলছে, চলে যা এখান থেকে, ওকে আমি ছাড়বো না। একবার যখন আমার জায়গায় পেয়েছি, ওকে ছাড়া তো আর কোনো প্রশ্নই উঠছে না। বেশ বুঝতে পারছি আমরা যেদিকে চলেছি বারবার হরলাল অন্য পাশে চলে যাচ্ছে। এভাবে চলতে চলতে অনেকক্ষণ ধরে গভীর রাত হয়ে গেল। অন্ধকার ক্রমশ বাড়তে শুরু করেছে। আকাশের চাঁদটা কালো মেঘের আড়ালে চলে যাচ্ছে একটু একটু করে। যতবারই এমন হচ্ছে ততবারই বুঝতে পারছিলাম খারাপ কিছু একটা ঘটতে চলেছে। বাইরে শ্মশানের কাছে চিতাতে তখনও আগুন রয়েছে। গন গন করে না জ্বললেও ধিকি ধিকি করে লালচে আগুনটা এখান থেকেও দেখা যায়। ওরা হাঁপিয়ে পড়েছিল। এতক্ষণ ধরে এইভাবে খোঁজা, তার উপর এমন একটা ব্যাপারের ভয় তো রয়েছে। তাই এক জায়গায় এসে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। ওদের বললাম, চলো জঙ্গল থেকে বাইরে যাই একবার, কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে না হয় আবার ঢুকবো। এমনভাবে তো গোটা রাত ধরে খুঁজলেও ওকে পাওয়া যাবে না। আমার কথায় ওরা দুজনেই বাইরে বেরিয়ে এলো। একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। বিষ্ণু বলল, কিন্তু আপনি হরলালকে ঘর থেকে বাইরে বের করে আনলেন কেন? ঘরের মধ্যেই তো সে বোধহয় সব থেকে ভালো ছিল। না রে, প্রত্যেক দিন রাতে অমনভাবে ভয় পায়। একদিন তো আমি যা দেখেছি তার কেউ দেখেনি, হরলালের মা পর্যন্ত দেখেনি। বিমলের কথা এবার আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। বিমল কাটা কাটা ভাবে বলল, সবকিছু গুছিয়ে বলতে পারল না, তবে যা বলল তা হচ্ছে এরকম। সেদিন হরলালের মা বোধহয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। অমনটা হওয়ার পর থেকে সে জেগেই থাকে। তবে সে রাতে ঘুমিয়ে পড়েছিল। হরলাল ঘর থেকে বেরিয়ে তখন তো আমার কাছে বসে আছে, খালগা একটা ধুতি কোনো রকমে পরা। আমি রাতের বেলা একটু হাঁটতে হাঁটতে ওই পথে গিয়েছিলাম। দেখি দাওয়ার কাছে বসে হরলাল বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। হরলাল বলছে, এমন করে আমাকে মারতে পারবি না তুই। আমার গায়ে এসে বসে থাকলেও আমি ঠিক তোকে সরিয়ে ফেলবো। তোর গায়ের ওই মাংস পোড়া গন্ধ আমার অভ্যাস হয়ে গেছে। আমাকে হরলালের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকারের দিক থেকে কে যেন হেসে উঠল। তার হাসির শব্দটা শুনে আমি কিন্তু চমকে উঠলাম। ওটা মোটেই কোনো মানুষের হাসি শব্দ নয়। একটু আগে জঙ্গলের ভেতরে যে হাসির শব্দটা শুনতে পেলাম, সেই হাসি শব্দ। হরলালকে কিছু বলবো বলে ভেবেছিলাম, কিন্তু এমন একটা ব্যাপার দেখার পর সেখানে থাকা যায় না। এমনিতেই রাতের অন্ধকার। আমি পেছনের দিকে ঘুরে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছি। এমন সময় মনে হলো আমার পেছনে কে যেন ফিসফিস করে কথা বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছে। আমি মুখ তুলে তাকালাম। প্রথমে মনে হলো হরলাল,
বললাম, আরে হরলাল নাকি? ওখান থেকে কিন্তু কোনো কথা এলো না, শুধু মুখে একটা শব্দ শুনতে পেলাম। ভাবলাম হরলাল কথা বলতে চাইছে, তাই আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আরে তোর কাছেই তো যাচ্ছিলাম, তোকে দেখলাম দাওয়ার কাছে বসে আছিস অন্ধকারের দিকে তাকিয়ে, কার সঙ্গে যেন কথা বলছিলি, তাই তো আর সেখানে আর যেতে পারলাম না। কি হয়েছে বলতো, কার সঙ্গে কথা বলছিলি? হরলাল কিন্তু কোনো উত্তর দিল না, আরও খানিকটা এগিয়ে এলো আমার দিকে। একেতেই সেদিন রাতটা আধো অন্ধকার, আকাশে মেঘের আড়ালে চাঁদটা লুকিয়ে রয়েছে, আমার কাছে আলো নেই। হরলাল আমার কাছাকাছি আসতে সেই পোড়া পোড়া মাংসের মতো গন্ধটা শুঁকতে পারলাম। ভাবলাম হরলালের গায়ে এমন গন্ধ, সে আমার থেকে দুহাত পেছনে, আমি তার আগে হেঁটে হেঁটে চলেছি, কিন্তু সে আমার কাছাকাছি আসছে না। বললাম, কি হলো রে, সামনে আয়, চল আমার বাড়ি পর্যন্ত একবার যাই, তারপর তোকে দিয়ে আসবো। রাতে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই ঘুম আসছিল না, শরীর কেমন করছিল, তাই ভাবলাম একটু হেঁটে নিই। হরলাল কিন্তু আবার কোনো কথা বলল না, সে আমার পিছু পিছু হেঁটে আসছে, বাড়ির কাছাকাছি এসে পড়েছে। এমন সময় কি মনে হতে মুখ তুলে তাকালাম পেছনের দিকে, চাঁদটা মেঘের আড়াল থেকে সরে গেছে। চাঁদের আলো হরলালের মুখের উপরে পড়তেই দেখতে পেলাম পা থেকে গলা পর্যন্ত গোটা শরীরটা ঠিক হরলালের কাছে যেমন তাকে বসে থাকতে দেখেছিলাম, ঠিক তেমনই, শুধু গলার উপর থেকে মাথাটা তার নয়, আগুনে পুড়ে গেলে মানুষের মুখের চামড়া গলে মরার খুলির উপরে যেমন একটা কালো থকথকে কালার মতো অস্তরণ পড়ে যায়, ঠিক সেরকম কিছু মাথার উপরে কেউ যেন বসিয়ে দিয়েছে। আমি তাকে দেখার সঙ্গে সঙ্গে সে খিলখিল করে হেসে উঠে বলল, হরলালকে তোরা পাবি না, আর পাবি না, সময় হলেই আমি ডেকে নিয়ে যাব ওকে, আর একবার যদি আমি নিয়ে যেতে পারি তাহলে। ভয়ে আমার গোটা শরীরটা কেমন যেন হয়ে গেল। কিভাবে ছুটেছে বাড়ির মধ্যে ঢুকেছিলাম, বাইরে থেকে সেই অদ্ভুত গলার হাসির শব্দ শুনতে পেয়েছিলাম। হরলাল আমার বাড়ির সামনে দিয়ে সোজা হেঁটে চলে গিয়েছিল সামনের দিকে। তারপর 2-3 দিন তার বাড়িতে যাইনি আর, পরে দিনের বেলা যেতাম, দিনের বেলা তো কোনো অসুবিধা নেই। বিমল তার কথা শেষ করতে বিষ্ণু বলল, আরে সাধু বাবা, ওই দিকে তাকিয়ে দেখুন, ওই যে ওই দেখুন, কি কি যেন একটা ওই নিভে আসা চিতাটার কাছে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? তাই তো, শুধু দাঁড়িয়ে নেই, নিভে থাকা চিতাটার কাছে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওটা কে? হরলাল নয় তো? এই তাড়াতাড়ি চলো, কোনো একটা বিপদ না হয়ে যায়। আমার কথায় 3 জনে মিলে প্রায় দৌড়ে চিতাটার কাছাকাছি যখন পৌঁছালো, তখন দেখতে পেল হরলাল তার একটা হাত ঢুকিয়ে দিয়েছে নিভে আসা চিতার সেই জ্বলতে থাকা কাঠ কয়লার আগুনের মধ্যে, আর তার হাতটা ধীরে ধীরে পুড়তে শুরু করেছে। আমি চিৎকার করে বললাম, হরলাল, হরলাল কি করছো? এই প্রথমবার হরলালের কণ্ঠ শুনতে পেলাম। হরলাল কাঁদো কাঁদো গলায় বলল, আমায় বাঁচান, আমায় বাঁচান সাধু বাবা, আমায় বাঁচান, আমায় বাঁচান, আমায় মেরে ফেলবে সাধু বাবা, আমায় বাঁচান, আমায় বাঁচান। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বিমল দৌড়ে গেল সামনের দিকে। হরলালের হাতটা ধরে চিতার ভেতর থেকে বার করে আনতে যাবে এমন সময় হরলালের মুখটা কেমন যেন বদলে গেল। চাঁদটা অল্প দেখা যাচ্ছিল, আর আমাদের হ্যারিকেনের অল্প আলোতে হরলালের মুখটা আগের মতোই ছিল। কাঁদো কাঁদো গলায় সে কথা বলছিল, আমায় বাঁচান, আমায় বাঁচান সাধু বাবা, আমায় বাঁচান, আমায় বাঁচান, আমায় মেরে ফেলবে সাধু বাবা, আমায় বাঁচান, আমায় বাঁচান। কিন্তু সেই মুখটায় মুহূর্তের মধ্যে কেমন যেন বদলে গিয়ে বিমলের বলা সেই পুড়ে প্রায় ঝলসে যাওয়া মাথাটার মতো হয়ে গেল।
এক হাতে বিমলের গলার কাছটা চেপে ধরে তাকে সামনে তুলে ফেলল। খল খল করে হাসতে হাসতে বলল, সাধু বাবা কিছু করতে পারবো না, দেখি হয়েছে, তোদের তো মারতে পারবো, এক এক করে তোদের দুটোকে আগে শেষ করি। সে এক ভয়ানক দৃশ্য। হরলাল একটা হাতে বিমলকে তুলে ধরেছে। বিমল ছটফট করছে নিচে নামার জন্য, তার দুটো পা মাটিতে ঠেকছে না। সেই অবস্থায় সেও বিমলকে জাপটে ধরল সেই চিতার মধ্যে। বিমলের মাথাটা সেই জ্বলন্ত কাঠকয়লার মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বিমল প্রচণ্ড চিৎকার করে উঠল। আমি আর থেমে থাকতে পারলাম না। বিষ্ণু ভয়ে দু হাতে নিজের মুখ থেকে চিৎকার করে কেঁদে উঠল। সাধু বাবা, সাধু বাবা, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব, আমি এখান থেকে বাড়ি যাব, আমি আর এখানে থাকবো না, আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। জল জ্যান্ত একজন যুবক পুরুষ মানুষ তখন এমন কথা বলতে পারে যখন জীবনের সবচেয়ে বড় ভয় সে পায়। বিমলের মাথাটা সে কাঠ কয়লার মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ধপ করে একবার আগুন জ্বলে উঠল। চোখের সামনে দেখতে পেলাম বিমলের মাথার চুলগুলো আগুনে পুড়ে গেছে এক মুহূর্তের মধ্যে। খিলখিল করে হেসে উঠল হরলাল। আর সেই অবস্থায় বিমলের ঘাড় ধরে আবার তাকে টেনে বার করে ছুঁড়ে ফেলে দিল মাটির উপরে। বিমল দু হাতে নিজের মুখটা চেপে ধরে কাটা ছাগলের মতো চিৎকার করতে লাগলো। তার পাশে দাঁড়িয়ে থাকা হরলালের দুটো কালো চোখের দৃষ্টি সোজা আমার দিকে। আমিও তার দিকে তাকিয়ে রয়েছি। বিষ্ণু দু হাত সরে গেছে। আমি বললাম, বিমলের এত বড় ক্ষতি তুমি না করলেই পারতে। এখনো পর্যন্ত সবকিছু হরলালের দোষের জন্য আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু এইবার আর নয়। এই শ্মশান থেকে আজ রাতে তুমি বাইরে কোথাও যেতে পারবে না। আবার সেই অদ্ভুত অট্ট হাসি। শ্মশানের খাট থেকে জ্বলন্ত একটা কাঠ তুলে নিয়ে সে একটা হাতে ছুঁড়ে মারলো আমাদের দিকে। তারপর মাটির ওপর হামাগুড়ি দেওয়ার মতো করে বসে বলল, এই শ্মশান থেকে তোদের কাউকে আজ রাতে আমি বাইরে যেতে দেব না, এইখানে সবাইকে রাখবো আমার মতো করে। আমি মনে মনে তৈরি হয়ে নিলাম। আমার কাছে ক্ষমতা ছিল এই সমস্ত কিছুকে আটকাবার। আমার কাছে ক্ষমতা ছিল কোনো তাবিজ তৈরি করে হরলালকে দিয়ে তাকে এই অপশক্তির থেকে দূরে রাখার। কিন্তু সে সমস্ত না করে আমি ভেবেছিলাম হরলালের করা সামান্য ভুলের প্রায়শ্চিত্ত করে যদি সব কিছু ঠিক করা যায়। কিন্তু এখন গোটা ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে। বিমল মিথ্যা কথা বলেনি, তাহলে সে মৃত্যুর পর এমন কাজ করতে পারে না। আমি হাত দিয়ে শ্মশান থেকে খানিকটা মাটি তুলে ফেললাম। এই শ্মশান অপবিত্র নয়, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়ে মাটিটা দিয়ে আমার গায়ে, বিষ্ণুর গায়ে আর মাটির এক পাশে পড়ে থাকা ছটফট করতে থাকা বিমলের গায়ের উপর বুলিয়ে দিলাম। সেই মূর্তি আমাদের দিকে এক পা করে শিয়ালের মতো এগিয়ে আসছে। আমিও তৈরি হয়ে রয়েছি। মধুসুন্দরী দেবী মাতু পাগলিকে স্মরণ করে এক গোপন মন্ত্র উচ্চারণ করে আবার খানিকটা ধুলো দিয়ে ছুঁড়ে দিলাম সেই মূর্তির গায়ের দিকে। এইবার কিন্তু কাজ হলো। সে প্রথমে থমকে গেল, তারপর অদ্ভুতভাবে নিজের মাথাটা নাড়াতে নাড়াতেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। এবার কি দৃশ্য? দেখতে পেলাম মাটির উপর হামাগুড়ি দিয়ে বসে থাকা অবস্থায় হরলালের শরীর থেকে বেরিয়ে এসেছে একটা নয়, দুটো মাথা। একটা তার নিজের মাথা, তার চোখ বন্ধ, মুখটা একপাশে হেলে রয়েছে।
আর একটা হলো সেই বীভৎস আগুনে ঝলসে কালসে হয়ে যাওয়া ভয়ঙ্কর মৃতদেহের মাথাটা। মূর্তিটা এবার নরম একটা গলায় বলল, আমি হরলালকে নিয়ে যাব। তুই নিয়ে যেতে পারবি না। যতক্ষণ পর্যন্ত ওর শরীরটা রয়েছে ততক্ষণ পর্যন্ত তুই এখানে আছিস। ওর শরীর না থাকলে তুই এখানে থাকতে পারবি না। হরলালের মৃত্যু হলেই ওর শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, আর তখন তোকেও বেরিয়ে পড়তে হবে। যেতে যেতে শিয়ালের মতো ছুটে এসে আমার গায়ের উপর গোবিন্দর মতো লাফিয়ে পড়ার উদ্দেশ্য ছিল হয়তো, কিন্তু আমি তৈরি ছিলাম। সে এগিয়ে আসতেই আমি এক পাশে সরে গেলাম। বিষ্ণু অনেকটা দূরে সরে গেছে। এইবার সমস্যা হলো বিষ্ণুকে নিয়ে। ভয়ঙ্কর মূর্তিটা এবার বিষ্ণুর দিকে এক পা করে এগোতে লাগলো। বিষ্ণু চিৎকার করতে শুরু করলো, সাধু বাবা, সাধু বাবা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনি। আমি ততক্ষণে সেই শ্মশানের মাঝখানেই একটা গণ্ডি তৈরি করে ফেলেছি। বিমল যেখানে শুয়ে রয়েছে, বিষ্ণুকে ইশারা করতে সে সেখানে মুহূর্তের মধ্যে ছুটে চলে এলো আমাদের দিকে। সেই মূর্তিটাও ছুটে এসেছিল, কিন্তু সে বিষ্ণুকে ছোঁয়ার আগেই বিষ্ণু গণ্ডির ভেতরে ঢুকে যেতেই একটা হাওয়ার প্রচণ্ড ধাক্কা খেয়ে সে ছিটকে গিয়ে পড়ল নিভে আসা চিতার উপরে। আর তারপরে আবার উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে যেন অদ্ভুতভাবে গর্জন করতে লাগলো। একটানা এতক্ষণ সমস্তটা বলে তারানাথ চুপ করল। তার অভ্যাস মাঝে মাঝে খুবই খারাপ বলে মনে হয়। ঠিক এমন একটা জায়গায় এসে বলতে বলতে সে চুপ করে যায়, যেখানে এসে আমরা ধৈর্য হারিয়ে অপেক্ষা করতে পারি না। আর তাই কিশোরী বলে উঠল, আরে তারপরে কি হলো? আপনি না হয় গণ্ডি দিয়ে ওদের দুজনকে রক্ষা করে ফেললেন, কিন্তু সেই বিভৎস মূর্তি আর সে যে চিতাটা চলছিল, তারপরে কি হলো বলুন না। তারানাথ আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে লাগলো। তারপর বলল, এরপরেই তো আসল ব্যাপারটা ঘটল। এখনো পর্যন্ত যা হয়েছিল সেসব কিছুই তার কাছে নতুন বলে মনে করতে পারো। আমরা অবাক হয়ে গেলাম। তারানাথ বলে কি? এতক্ষণ ধরে যা হয়েছে তা শুনেই যে কারোর তিলে চমকে যাওয়ার মতো অবস্থা হতে পারে। আর যদি অমন সময় শ্মশানের মধ্যে দাঁড়িয়ে নিভে আসা চিতার মধ্যে কারোর মাথা গুজে রাখতে দেখা যেত, তাহলে তো ভয়ে দুর্বল হৃদয়ের মানুষ হলে হার্টফেল পর্যন্ত করতে পারত। কিন্তু তারানাথ তান্ত্রিক বলে কথা, তার ব্যাপার আলাদা। বিষ্ণুর অবস্থা কেমন হয়েছিল সেটাই আমরা ভাবছিলাম, কিন্তু এর পরেও আরও কিছু আছে। কিশোরী বলল, হ্যাঁ, তাহলে সেটাই বলুন না। বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই সময় এমন বৃষ্টির মধ্যে কোনো একটা ভালো গল্প শুনতে মন্দ লাগবে না। তারানাথ একবার গলা খাঁকড়ে দিয়ে গলাটা পরিষ্কার করে নিল। একটানা কথা বলে বোধহয় গলা ব্যথা হয়েছে। বয়স হচ্ছে তো, যাই হোক না কেন। তারপর আবার দেখি একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নি সংযোগ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, এই কারণেই বলি, শ্মশান অতি পবিত্র জায়গা। শ্মশানে মাঝে মাঝে এমন অনেক শক্তি থাকে যারা ভালো, আবার অনেক শক্তি থাকে যারা খারাপ। খারাপ কোনো শক্তির সংস্পর্শ পেয়ে ওই মৃতদেহ থেকে বেরিয়ে আসা আত্মা হরলালের শরীরটাকে এমনভাবে কবজা করেছিল, না হলে শুধু একটা আত্মার পক্ষে এমনভাবে কারোর ক্ষতি করা সম্ভব নয়। ব্যাপারটা বুঝতে পেরেই আমি গণ্ডি তৈরি করেছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই বুঝতে পারলাম এই গণ্ডিতে বোধহয় কাজ হবে না, কারণ ততক্ষণে সেই বিভৎস মূর্তিটার পেছনের দিকে কতগুলো কালো কালো ছায়া এসে জড়ো হয়েছে দেখতে পেলাম। সে আমাদের দিকে তাকিয়ে খল খল করে হেসে বলল, ওই গন্ডি আমাকে আটকাতে পারবি না, পারবি না আমাকে আটকাতে।
সে তখনই উঠে দাঁড়িয়ে পড়েছে। তার শরীরটা যেন একটু একটু করে বাড়তে লাগলো। হঠাৎ ধপ করে কিছু একটা পড়ার শব্দ হতে দেখতে পেলাম বড়লালের শরীরটা এক পাশে ছিটকে গিয়ে পড়ল। কালো সেই বিভৎস ছায়াটার শরীর থেকে মাংস পোড়ার প্রচণ্ড গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারপাশের আকাশে বাতাসে। আর ঠিক তখনই শুনতে পেলাম কে যেন আমার কানের কাছে আস্তে আস্তে ফিস ফিস করে বলল, অনেক সহ্য করেছি আমরা। এই শ্মশানের ভেতরে এত বড় অনাচার আমরা সহ্য করতে পারবো না। তুই এখনো দাঁড়িয়েছিস কেন? তুই এগিয়ে যা। ওকে ধ্বংস করতে না পারলে এই শ্মশানের বদনাম হবে, আর কেউ এই শ্মশানে আসবে না। পিছনে তাকিয়ে দেখি বিষ্ণু ততক্ষণে বিমলের সামনে বসে পড়েছে। কথাটা সে বলেনি, আশেপাশে কাদের যেন উপস্থিতি অনুভব করতে পারলাম। গণ্ডি থেকে বাইরে বেরিয়ে আসতেই সেই বিভৎস হাসির শব্দটা বেড়ে উঠল। সেই লম্বা ছায়ামূর্তি আমার দিকে এক পা করে এগোতে লাগলো। তার চেহারা তখন আমার থেকে প্রায় দ্বিগুণ। জীবনে যতবারই বিপদে পড়েছি সেই চরম মুহূর্তে কোনো না কোনোভাবে সে বিপদের হাত থেকে উদ্ধার পেয়ে গেছে। ছোটবেলায় যখন সেই সাধুর সঙ্গে দেখা হয়েছিল সে বলেছিল জীবনে অনেক বিপদে পড়ব, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতেও পারবো। সামনের দিকে হাঁটতে হাঁটতে এই সমস্ত কথাই ভাবছিলাম। বারবার মনে হচ্ছিল আমার পেছনে যেন অদৃশ্য কিছুর একটা উপস্থিতি অনুভব করতে পারছি। সেই মূর্তিটা তার একটা হাত আস্তে আস্তে নামিয়ে আনলো আমার দিকে। আমাকে চাপটে ধরে এক মুহূর্তে শেষ করে দেওয়াই যেন তার উদ্দেশ্য। ঠিক তখনই আমার গায়ের উপর যেন গরম একটা বাতাসের হলকা এসে পড়ল। কালো ছায়ার হাতটা ততক্ষণে আমার গলার কাছটা এসে চেপে ধরেছে, কিন্তু তার হাতের স্পর্শ আমি গলায় অনুভব করতে পারছি না। যেন কোনো একটা অদৃশ্য রক্ষা কবচ আমার গায়ে থাকার জন্য সে আমার গলা চেপে ধরতে পারছে না। সে এবার চিৎকার করে উঠল, কেন কেন এমন আছে? কেন আমি তোকে মারতে পারছি না? আজ এই শ্মশানে থাকা যত শয়তান, যত অতৃপ্ত আত্মার দল সব আমার পক্ষে। আজ এইখানে তোদের সবাইকে মেরে আরো আরো আত্মার জমায়েত করবো আমি। আমার কানের কাছে সেই অদ্ভুত শব্দটা করে কে যেন বলে উঠল, আমরা এই শ্মশানে থাকা আত্মা, আমরা ওর কাজ কিছুতেই সম্পূর্ণ হতে দেব না। তুই এগিয়ে যা ওর দিকে, আর তারপর ওকে ধ্বংস করে ফেল। একবার যদিও শরীরটাকে সম্পূর্ণভাবে ওই চিতার উপরে নিয়ে গিয়ে ফেলতে পারিস তাহলে আর কোনো চিন্তা নেই। এইবার একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। এতক্ষণ ধরে সেই কালো ছায়াটাকে সেই মরা মানুষটা বলে ভেবেছিলাম, কিন্তু না, সে দাঁড়িয়ে রয়েছে একটু দূরে। কালো ছায়াটা অন্য কেউ। এক মুহূর্তের মধ্যে এই ব্যাপারটা বুঝতে পেরে তার হাতের বাঁধন কাটিয়ে প্রচন্ড একটা ধাক্কা দিলাম সেই কালো ছায়াটাকে। আমার শরীরে এত বল থাকার কথা নয়, তবু যে কোথা থেকে যেন বল চলে এলো। কালো ছায়াটা ছিটকে যেতেই আমি একরকম দৌড়ে গেলাম সেই মরা মানুষটার কাছে। এতটা বোধহয় সে আন্দাজ করতে পারেনি। কালো ছায়াটা ছিটকে গেলেও আমাকে ধরার জন্য ছুটে এলো আবার। ঠিক তখনই অনুভব করলাম একটা হাওয়ার মতো প্রচন্ড ধাক্কা যেন কালো ছায়াটাকে এক পাশে সরিয়ে ফেলল। সামনে সেই পোড়া শরীরটাকে তখন আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। গোটা শরীরটা আগুনে পুড়ে গেছে,
যেন একটা নরকঙ্কালের গায়ে এখানে ওখানে পোড়া রক্ত চামড়া লেগে রয়েছে। এমনভাবেই সেই শরীরটা থেকে মরা পোড়ার গন্ধ আমার নাকে ধাক্কা দিচ্ছে। আমি কি করব বুঝতে না পেরে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে তাকে ধরতে গেলাম। সে আমায় সরাসরি ক্ষতি করতে পারবে না, কারণ আমার দেহ বন্ধন করা রয়েছে। সে পিছনের দিকে সরে গেল। একপাশে পড়ে থাকা সেই চিতা থেকে তুলে আনা পোড়া কাঠটাকে তুলে নিলাম, সেটাকে ছুঁড়ে দিলাম তার দিকে। তার মাথার ওপর সেটা লাগার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য কাজ করে ফেললাম আমি। তারানাথের কথা শুনে রুদ্ধশ্বাসে আমি প্রশ্ন করলাম, কি কাজ? ব্যাপারটা কি আর কিভাবে সম্ভব হয়েছিল আমি নিজেও জানি না। সেই মৃত পোড়া মানুষটার শরীরটাকে দুটো হাতে একটা ধাক্কা দিলাম সেই ঝুলতে থাকা চিতার দিকে লক্ষ্য করে। সে হুড়মুড় করে গিয়ে পড়ল সেই চিতার উপরে। চিতার উপরের অর্ধেক কাঠ পুড়ে গেল বটে, আর নিচে থেকে জ্বলতে থাকা আগুনটা তার গায়ের উপরে গিয়ে দাউ দাউ করে তাকে পুড়িয়ে দিল। চোখের সামনে একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। এমনটা হতে পারে না, একটা মৃতদেহের শরীর এমনভাবে আগুনে পুড়ে যায় কি করে? তাছাড়া এতক্ষণ ধরে যে এত কিছু করেছে, নিজের হাত পর্যন্ত আগুনের মধ্যে রেখেছিল, সে এমন কাজ করতে পারে না। কিন্তু হাতটা যখন সে আগুনে দিয়েছিল সেটা তো হরলালের শরীর ছিল। এখন তো তার কাছে আর কোনো শরীর নেই। এখন তার কাছে যেটা পড়ে আছে সেটা তো শুধু তার আত্মা। আসল প্রশ্নের উত্তর পেয়েছিলাম অনেক পরে। পাশের গ্রামে সেই লোকটির প্রতি কেউই সন্তুষ্ট ছিল না, তাই চিতাতে তারা আধপোড়া মৃতদেহ রেখেই ওরা সকলে চলে গিয়েছিল। সেই মৃতদেহ পরে শিয়ালেরা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে ছড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই শরীরটাই এই শ্মশানের কোনো খারাপ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে ওঠে, প্রভাবিত হয়ে হরলালের পিছু নিয়েছিল। চোখের সামনে সেই শরীরটা আগুনে পুড়তে লাগলো। প্রচন্ড চিৎকার করে সে বলতে লাগলো, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, আমি মরতে পারছি না, আমি মরতে পারছি না। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে থেকে কালো কালো ধোঁয়ার মতো কি যেন বেরিয়ে আকাশে বাতাসে মিশতে লাগলো। পেছনে তাকিয়ে দেখলাম সেই কালো ছায়াটা আর কোথাও নেই। আমার কানের কাছে আবার সেই অদ্ভুত গলা শুনতে পেলাম, আমরা থাকতেই শ্মশানকে কখনোই অপবিত্র হতে দিতে পারবো না। তুই আজ আমাদের সাহায্য করবি, আমাদের এই শ্মশানকে খারাপ হতে দিলি না। এই শ্মশানে একবার এমন মৃত্যুর দাগ লাগলে আর কখনোই এখানে কোনো মানুষ আসতো না। আমার গোটা শরীর তখন ক্লান্ত হয়ে পড়েছে। দাঁড়িয়ে থাকতে না পেরে মাটির উপর ধপ করে বসে পড়লাম। পিছন থেকে ততক্ষণে বিষ্ণু আর বিমল ছুটে এসেছে। একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হয়ে গেলাম, বিমলের মুখে কিন্তু আগুন সেইভাবে লাগে। বিমল বলল, সাধু বাবা, সাধু বাবা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছে, কিন্তু তোমার মাথাটা যে আগুনের মধ্যে চেপে ধরেছিল হরলাল, তাহলে ভাগ্য বলতে পারেন। আগুনের মধ্যে মাথাটা চেপে ধরে আমার মাথার চুল পুড়ে গেল। আমি দুটো হাত মুখের উপর চেপে দিয়েছিলাম। এই দেখুন, আমার হাতে আগুন লেগেছে, পুরে কেমন হয়ে গেছে, কিন্তু সেভাবে আগুন লাগতে পারিনি, খালি ঘাড়ের দিকটা খানিকটা পুড়ে গেছে। তার মুখটা অক্ষত থাকলেও ঘাড়ের কাছে, এমনকি দুটো হাতের কাছে আগুনে পুড়ে প্রায় ঝলসে গেছে। এমন অবস্থার মধ্যেও কিভাবে যে সে এমন ভাবে কথা বলছে তা বুঝতে পারছি না। যন্ত্রণায় সে মাঝে মাঝে চিৎকার করে ফেলছিল নিজের অজান্তেই। তাড়াতাড়ি গিয়ে হরলালকে মাটি থেকে তুললাম।
তার একটা হাত সম্পূর্ণ পুড়ে কালো হয়ে গিয়েছে। সে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন কি করা যায় বুঝতে না পেরে সেখান থেকে ওদেরকে নিয়ে গ্রামের কবিরাজের কাছে গিয়ে পৌঁছলাম। কবিরাজ সবকিছু দেখে শুনে ওদের হাতে ওষুধপত্র লাগিয়ে দিয়ে কাপড় বেঁধে দিল। তারপর বলল, হরলালের শরীর ভীষণ দুর্বল, এখন জ্ঞান ফেরানো ঠিক হবে না। সে আসলে জ্ঞান হারিয়ে ফেলেনি, গভীর ঘুমের মধ্যে রয়েছে। এখনো ঘুমোক, ঘুম সম্পূর্ণ হলে তখন বাকিটা দেখব। আর বিমলের ক্ষতস্থানগুলো সারতে একটু সময় লাগবে। আচ্ছা, আপনি তো হরলালকে দেখেছিলেন, গায়ে সেই চাকা চাকা দাগ, তার এই অদ্ভুত শরীর ঠান্ডা হয়ে যাওয়া, এসবের কোনো মানে বুঝতে পেরেছিলেন? শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল কেন তা বুঝতে পারিনি। মরা মানুষের শরীর অমন ঠান্ডা হয়ে যায়, কিন্তু গায়ের দাগের ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। আগুনের তাপ লাগলে মাঝে মাঝে শরীর পুড়ে কালো হয়ে যায়, কিন্তু ওর শরীর হয়েছিল সাদা। বুঝতে পারলাম আমি ঠিকই ধারণা করতে পেরেছিলাম, কিন্তু হরলালের শরীরের সেই দাগগুলো কিন্তু তখন আর ছিল না। পরদিন সকালেই হরলালের বাড়িতে গোবিন্দ, বিষ্ণু, বিমল এমনকি আরও লোকজন জড়ো হলো। হরলালের ঘুম ভেঙেছিল পরদিন অনেক দেরিতে। ঘুম ভেঙে উঠে এসে প্রথমে হাতের যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। তারপর বলল, কাল কি হয়েছিল সাধু বাবা? আমার তো কিছুই মনে নেই, শুধু মনে আছে জঙ্গলের দিক থেকে কে যেন আমার বারবার ডাকছিল। কে ডাকছিল? জানি না, জঙ্গলের দিকে তাকিয়েছিলাম, কাপড় দুটো হাতের কাছেই রাখা ছিল। হঠাৎ যেন মনে হলো জঙ্গলের দিক থেকে কেউ আমায় তাকছে। যাবো না করেও তার দিকে তাকালাম, আর যেই তার চোখের দিকে তাকালাম, তারপরে যে কি হলো। সেই রাতে কি হয়েছিল সেই কথা আর হরলালকে বলা হয়নি, আর কেউ যাতে না বলে সেই কথাও বলে এসেছিলাম। গোবিন্দ, হরলাল, বিমল সকলেই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে পড়েছিল। আমি দিন সাতেক ছিলাম সেই গ্রামে। হরলালের মা কিছুতেই আমাকে ছাড়তে চায়নি। হরলালের হাত আর বিমলের হাত পুরোপুরিভাবে কখনোই ঠিক হবে না তা জানতাম, তবে কবিরাজের ওষুধে কাজ হয়েছিল ভালো। গোবিন্দর কাঁধের কাছে ক্ষতটা ঠিক হতে গোবিন্দ আমায় বলে, ভারী ভয় পেয়ে গেছিলাম হরলাল যখন আমায় কামড়ে ধরলো। দেখলাম তার চোখ দুটো কালো, কেমন যেন লাগলো। হ্যাঁ, এমনি সময় কিন্তু হরলাল আমার সঙ্গে পেরে উঠবে না, বুঝলেন সাধু বাবা। আমি হেসে উঠেছিলাম। সবকিছু যে ভালোই ঠিক হয়ে গিয়েছিল, এটাই ছিল আমার কাছে সব থেকে বড় পাওনা। সপ্তাহখানেক পরে যখন সে গ্রাম থেকে চলে আসব, তখন হঠাৎ একটা কথা মনে পড়তে হরলালকে বললাম, এই দেখো, এত কিছুর মধ্যে আসল ব্যাপারটাই তো ভুলে গেছি। তোমার সেই কাপড় দুটো কি হলো বলো তো? সে কাপড় দুটো তো আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তারপর? আমার তো মনে নেই। আপনি যখন মনে করতে পারছেন না, তাহলে আমাদের সঙ্গে বিমল ছিল। সে এসেছিল আমাকে ছেড়ে দিতে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত। শ্মশানের পথের পাশ থেকে পাশের গ্রামে যেতে হয়। বিমল বলল, আপনার কি মনে হয় এমনি হরলাল আমায় এমনভাবে ধরেছিল? আরে কাপড় দুটো আমার কাছে ছিল, আমি হরলালকে শুধু ধরতে নয়, ছুটে গিয়ে ওই চিতার মধ্যে কাপড় দুটো গুঁজে দেওয়ার চেষ্টাই করেছিলাম প্রথমে। আর তাতেই তো আমার দুটো হাত ছিল মুখের সামনে, আর হরলাল এমনভাবে আমায় ধরল যে কাপড় দুটো আগেই চিতার মধ্যে পড়ে গিয়েছিল। যাক, ভালোই সব কিছু যখন মিটে গেছে, তখন আর কোনো চিন্তা নেই। মুকুন্দপুরে খোঁজ নিয়েছিলে? ওই লোকটির শ্রাদ্ধ শান্তি মিটে গেছে তো? সে অনেক কাণ্ড। আমাদের এই ঘটনা ঘটার পর থেকে
ওই গ্রামে তাদের গ্রামে নাকি অদ্ভুত কি ব্যাপার ঘটেছিল। ওই লোকটিকে হাত পোড়া অবস্থায় অনেকেই দেখতে পেয়েছিল, অনেকে ভয় পেয়েছে, তবে শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি। বাইরে বৃষ্টি কমে এসেছিল, আমরা উঠবো করছি। তারানাথ বলল, শ্মশান থেকে কাপড় কেন? সামান্য সুতো পর্যন্ত নিয়ে আসতে নেই, বিশেষ করে যদি সেটা কোনো মৃতদেহের সংলগ্ন হয়। সে পড়ুক কিংবা না পড়ুক, মৃত্যুর পর মৃতদের আত্মা আশেপাশেই থাকে, সে সব কিছু দেখতে পায়। আর তার স্বভাব তখন মৃত্যুর আগেই মানুষের স্বভাব যেমন থাকে তেমনই হয়, বুঝলে? খবরদার, এমন অবস্থার মধ্যে যদি কখনো পড়ো, প্রথমে সাবধান হয়ে যাবে, জিনিসটা পুড়িয়ে ফেলার চেষ্টা করবে। যদি 3 দিনের মধ্যে ওই কাপড় দুটো ওরা পুড়িয়ে ফেলতো, তাহলে আর এমন সমস্যা হতো না। 3 দিন পরে হরলালের মাসে কাপড় পুড়িয়েছিল, সে খবর আমি পেয়েছিলাম। পথে নেমে কিশোরী বলল, বাবারে, এই শ্মশানে না যাওয়াই ভালো মৃতদেহ পোড়ানোর সময়। এই দেখেছো, যাওয়ার সময় পথেও আমরা দেখলাম ওই লোকটির মৃতদেহের সঙ্গে দুটো কাপড় ছিল। আর আমাদের গল্পে কেমন একটা ব্যাপার ছিল না? এই ওই ব্যাপারটা কি কাকতালীয় বলো? এই কাকতালীয়, তাই না? কাকতালীয় কিনা আমার জানা ছিল না, তবে আজকের গল্পটা সত্যি অন্যরকম ছিল। বারবার মনে পড়ছিল সেই দৃশ্যের কথা। হরলাল এক হাতে বিমলের মাথাটা চিতার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। বাপরে, এমনি ভয় পায়নি। কথাটা ভেবেই গোটা শরীর কেমন করে উঠছে। সত্যি তারানাথ তান্ত্রিকের জীবনে অদ্ভুত ঘটনার শেষ নেই বটে।